22শে মে সকাল 9টা। কাল রাতে হল্যান্ড থেকে বেলজিয়াম হয়ে রাত 10টায় পৌঁছেছিলাম প্যারিসের এই নোভোটেল হোটেলে। আজ সকালে এখন ব্রেকফাস্ট করে আমরা বাসে করে বেরিয়ে পড়েছি শহর দর্শনে। ট্রাফিক জ্যাম পেরিয়ে প্রথমেই আমরা যাব বিশ্বখ্যাত লুভ্র মিউজিয়ামে। বাসের জানলা দিয়ে প্যারিস বা ফরাসি ভাষায় পারির সৌন্দর্য দেখতে দেখতে রাস্তাটুকু পাড়ি দিতে লাগলাম। ফ্রান্স দেশের রাজধানী প্যারিস পশ্চিম ইউরোপের সংস্কৃতি এবং ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র। সারা বিশ্বের মহান মহান শিল্পী, ফ্যাশন ডিজাইনার, লেখক, বিদ্বান এবং শেফদের দেশ হল প্যারিস। প্যারিসের স্থাপত্য আনুমানিক 259 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়। প্যারিসি নামের একটি সেল্টিক উপজাতি সেন নদীর তীরে বসতি স্থাপন করে। 52 খ্রিস্টপূর্বাব্দে জেলেদের সেই গ্রামটি রোমানরা জয় করে লুটেশিয়া নামে একটি শহর প্রতিষ্ঠা করে। 4র্থ শতাব্দীতে শহরটির নাম পরিবর্তন করে প্যারিস রাখা হয়। পশ্চিম ইউরোপের বৃহত্তম রোমান পরবর্তী ফ্রাঙ্কিস বা ফ্রান্সিয়া দেশের রাজা ক্লোভিস প্যারিসকে 987 খ্রিস্টাব্দে তার রাজধানী করেন। দেখতে দেখতে এসে পড়েছি লুভ্র মিউজিয়ামের কাছে। টিকিট আমাদের আগেই দিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকের নামের টিকিট, অনলাইন টিকিটের প্রিন্ট আউট কপি। রাস্তা পেরিয়ে সামনেই লুভ্র মিউজিয়ামের আউটার ওয়াল। আমরা দ্রুত পায়ে ঢুকে পড়লাম লুভ্রের প্রাসাদ চত্বরে। 1 ঘন্টার মধ্যে দেখে নিতে হবে সব। একটু যাবার পর পেছনে তাকিয়ে দেখি আমাদের গ্রুপ সহ ট্যুর ম্যানেজারকে আর দেখা যাচ্ছে না। আবার পেছনে গিয়ে ক্যারাউসেল এন্ট্রান্স দিয়ে আন্ডারগ্রাউন্ডে নেমে দেখলাম আমাদের গ্রুপকে। এখান দিয়ে একটি এন্ট্রান্স আছে যা নানান বড় বড় ব্র্যান্ডের শপিং আউটলেটের পাশ দিয়ে। একে বলা হয় ক্যারাউসেল। ধীরে ধীরে লাইন এগোচ্ছে। সামনে একটি উল্টোনো পিরামিড, কাঁচ এবং স্টিলের তৈরি, যা ভেতরটা আলোকিত করছে। 1989 সালে লুভ্র কর্তৃপক্ষ মাটির ওপরের চত্বরে বিরাট একটি পিরামিড তৈরি করান মূল প্রবেশদ্বার চিহ্নিত করতে, আর মাটির নিচে এই ছোট আকারের পিরামিডটি স্কাইলাইট হিসেবে 1993 সালে তৈরি হয়। লম্বা লাইনের পর সিকিউরিটি চেক এবং ব্যাগ স্ক্যান করে ঢুকে পড়লাম মিউজিয়ামের অভ্যন্তরে। আমরা ঢুকেছি রোমান অ্যান্টিকুইটিজের গ্যালারিতে। সামনেই অসাধারণ সব ভাস্কর্য। সারা বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম হলো লুভ্র মিউজিয়াম এবং এটি সবচেয়ে বেশি দর্শক আকর্ষণ করে সারা পৃথিবীতে। এখানে 5 লাখেরও বেশি আর্ট অবজেক্ট রয়েছে। এর মধ্যে 35,000টি কেবল প্রদর্শিত হয়।
রাজা দ্বিতীয় ফিলিপ বা ফিলিপ অগাস্টাস দ্বাদশ শতাব্দীর শেষের দিকে ইংরেজ এবং ভাইকিংদের হাত থেকে প্যারিস বা পারি শহরকে রক্ষা করতে একটি দুর্গ নির্মাণ শুরু করেন সেন নদীর তীরে। পরবর্তীকালে রাজা প্রথম ফ্রান্সিস ষষ্ঠদশ শতকে সেটিকে লুভর প্রাসাদ হিসেবে পরিবর্তিত করেন। পরবর্তী রাজারা সময়ের সাথে সাথে প্রাসাদটিকে সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধি করেন। কালক্রমে ফরাসি বিপ্লবের সময় 1793 খ্রিস্টাব্দে রাজতন্ত্র এবং অভিজাতদের কুক্ষিগত অসাধারণ সব শিল্পকর্ম সাধারণ জনগণের কাছে প্রদর্শনের জন্য এই প্রাসাদকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। লিবার্টি লিডিং দ্য পিপল 1830 সালের ছবিটিতে প্যারিসের জুলাই বিপ্লব চিত্রিত, যেখানে জনগণ রাজা দশম চার্লসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। বিপ্লবের প্রতিমূর্তি এক মহিলা স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছেন। এটি বিশ্বব্যাপী স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ চিত্র। ডেথ অফ সারডানা প্যালেস 1827 সালের ছবিটিতে একজন অসিরীয় রাজা যুদ্ধে পরাজয়ের মুখোমুখি হয়ে আত্মসমর্পণের পরিবর্তে নিজেকে, তার সঙ্গীদের এবং তার সম্পত্তি ধ্বংস করা শ্রেয় মনে করেন সেই গল্প চিত্রিত। র্যাপড আপ মেডুসা 1818 সালে চিত্রটিতে ফরাসি নৌবাহিনীর ফ্রিগেট মেডুসের ধ্বংসের পরবর্তী মুহূর্ত চিত্রিত। একটি ডুবন্ত জাহাজের 150 জনকে একটি ভগ্ন ভেলায় ভাসিয়ে দেন জাহাজের ক্যাপ্টেন সমুদ্রে, যেখানে তাদের বেঁচে থাকার জন্য সহযাত্রীদের নরমাংস ভক্ষণের আশ্রয় নিতে হয়েছিল। দুপাশে অসংখ্য বিশ্ববিখ্যাত পেন্টিংয়ের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি, কিন্তু কোনো দিকেই আমাদের তাকাবার সময় নেই।
করোনেশন অফ নেপোলিয়ন। 1807 সালের এই চিত্রটি নেপোলিয়নের রাজ্যাভিষেকের। প্যারিসের নোতরদাম ক্যাথিড্রালে অনুষ্ঠিত এই রাজ্যাভিষেকে দেখা যাচ্ছে পোপের উপস্থিতিতে নেপোলিয়ন তার নিজের এবং তার স্ত্রীর মাথায় রাজমুকুট পরাচ্ছেন। ইন্টারভেনশন অফ সাবাইন উইমেন। 1799 সালের এই চিত্রটিতে রোম প্রতিষ্ঠার একটি কিংবদন্তি ঘটনা দেখানো হয়েছে সাবাইন নারীরা রোমান পুরুষদের, যারা তাদের একদা অপহরণ করেছিল এবং তাদের নিজস্ব সাবাইন বাবা এবং ভাইদের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করছে ও সংঘাত থামিয়ে শান্তি আনছে। দ্রুত পায়ে হেঁটে আমরা এখন খুঁজছি বিশ্ববিখ্যাত মোনালিসার পেন্টিং। বহুমুখী প্রতিভার অধিকারী লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি একটি পোর্ট্রেট ছবি মোনালিসা, যেটি একটি মাস্টারপিস। কিন্তু কে এই মোনালিসা, যার নামের অর্থ ইটালিয়ান ভাষায় মাই লেডি লিসা বা আমার লিসা? কয়েকশো বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে ফ্লোরেন্সের এক সিল্ক ব্যবসায়ীর স্ত্রী ইনি লিসা জিওকোন্ডো, যিনি সদ্য সন্তান হারিয়েছিলেন। ফরাসি এক গবেষক দেখিয়েছেন মোনালিসার সাথে লিওনার্দোর আশ্চর্য মুখের মিল। সেই অর্থে এটিকে শিল্পী নিজের মহিলা রূপ হিসেবে চিত্রিত করেছেন। আবার কেউ কেউ মনে করেন মোনালিসা তার শিক্ষানবিশ ছাত্র জিয়াকোমো সালাই, যিনি তার বিখ্যাত সেন্ট জন দ্য ব্যাপটিস্ট সহ আরও অনেক ছবির মডেল হয়েছিলেন। পেয়ে গেছি রুম নাম্বার 711। এই ঘরেই মোনালিসার বাস। বুলেট প্রুফ কাঁচের আড়াল থেকে তিনি এখন দর্শন দিচ্ছেন সকলকে। লোকে লোকারণ্য ঘর। 3 দিকের দেওয়ালে অনেক ছবি, কিন্তু আমাদের সামনের দেওয়ালে শুধুমাত্র একটিই ছবি, তা হলো রহস্যময়ী মোনালিসার, লিওনার্দো দা ভিঞ্চির সেই অবিস্মরণীয় কীর্তি। প্রায় 500 বছর আগের এই মোনালিসা পৃথিবীর সবচেয়ে আলোচিত ছবি। হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে তার রহস্যময় হাসি দেখতে ছুটে আসেন। একটি পপলার কাঠের 30 বাই 21 ইঞ্চির প্যানেলে 40 মাইক্রোমিটার পাতলা তেল রঙের কয়েকটি স্তরে আঁকা ছবিটি 1503 থেকে 1506 সালের মধ্যে শেষ করার কথা ছিল, যদিও 1519 সালে দা ভিঞ্চির মৃত্যু পর্যন্ত এটি তার কাছেই ছিল। মনে করা হয় 1517 সাল পর্যন্ত তিনি আঁকাটি চালিয়ে গেছেন। হয়তো এর পরেও আরও পরিমার্জন করতে চেয়েছিলেন। সামনে
190 খ্রিস্টপূর্বাব্দের এক অসাধারণ গ্রিক ভাস্কর্যের মাস্টারপিস উইংড ভিক্টরি অফ সামোথ্রেস। সামোথ্রেস দ্বীপ থেকে এটিকে বাহু ও মাথাহীন অবস্থায় উদ্ধার করা হয়। ডানাযুক্ত আকৃতির কারণে একে বিজয়ের দেবী নাইকি বলে শনাক্ত করা যায়। সম্ভবত কোনো নৌবিজয়ের স্মরণে এটি তৈরি হয়েছিল। সমগ্র মূর্তিটি প্রায় 18 ফুট লম্বা। মূর্তিটিতে নাইকি জাহাজের অগ্রভাগে ডানা ছড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং তার পোশাক যেন প্রবল বাতাসে উড়ছে। গ্রিক ভাস্কর্যের অনন্য এক নমুনা। ঘুরতে ঘুরতে এবারে আমরা এসে পড়েছি গ্রিক এবং ইজিপশিয়ান অ্যান্টিকুইটিজের সেকশনে।
এখন আমরা মিউজিয়াম থেকে বেরোতে চলেছি। লৌহ প্রাসাদের মধ্যযুগীয় অংশ এখনও এখানে বিদ্যমান। দেখা হলো না অনেক কিছুই, জানা হলো না অনেক না জানা কথা, তবু যেটুকু দেখলাম তাতেই ভরেছে হৃদয়।